হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো এই ভিডিওয়ে আমি তোমাদের জন্য ইউজিসি নেট জুন 2024-এর যে এক্সাম হবে, তোমরা এক্সাম দেবে, তার জন্য সিলেবাস নিয়ে এসেছি। ঠিক আছে, সিলেবাসটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে ইউজিসি নেটের যে সিলেবাস আর ইতিহাস যে সাবজেক্ট থেকে তুমি নেট এক্সাম দেবে তার কোড নম্বর হয়ে যাবে 06। ঠিক আছে, আর এই যে হিস্ট্রি পেপারের পরীক্ষা দেবে তুমি, তার জন্য তোমাকে ভারতীয় যে ইতিহাস এটি সম্পূর্ণ পড়তে হবে। এর সাথে সাথে তোমাকে ভারতীয় ইতিহাসের যে প্রি হিস্ট্রি রয়েছে একদম প্রস্তর যুগ থেকে শুরু করে তোমাকে আধুনিক ভারত তো পড়তেই হবে। সাথে তোমার জন্য রয়েছে কি বলে হিস্টোরিওগ্রাফি। হ্যাঁ, হিস্টোরিওগ্রাফি পার্ট, এই হিস্টোরিওগ্রাফি থেকেও তোমাকে পড়তে হবে। আর ইউরোপের যে ইতিহাস, আধুনিক ইউরোপ বা ইউরোপের যে বিপ্লব, ফরাসি বিপ্লব, যেগুলো আর কি তুমি এসএসসি এসএলএসটি এক্সামে পড়ো, সেগুলো তোমাকে পড়তে হবে না। এখানে শুধু ভারতীয় ইতিহাস আর ভারতীয় যে ইতিহাস লেখনী রয়েছে, ঠিক আছে, এগুলি পড়বে। তার সাথে দু একটি ইতিহাস লেখন, অর্থাৎ তোমাকে ইতিহাস লেখনের এখানে খুব ডিপলি, মানে খুব হাই লেভেলের খুব ভালো ভালো কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়, তুমি সেগুলোর আনসার করবে। ঠিক আছে, আর এখানে তোমার জন্য রয়েছে 10টা ইউনিট। ঠিক আছে, 10টা ইউনিট রয়েছে। প্রথমে তোমাদেরকে বলছে কনসেপ্ট, আইডিয়াস অ্যান্ড টার্মস, অর্থাৎ এই যে কনসেপ্ট অর্থাৎ ধারণা, আইডিয়া অর্থাৎ চিন্তা, টার্মস অর্থাৎ শব্দ, এগুলো তোমাকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, আর বলে রাখি, চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানে নেট সেট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটস, গুরুত্বপূর্ণ ক্লাসেস পাবে। এমসিকিউ প্র্যাকটিস করাবো আমি মার্চ মাস থেকে। ঠিক আছে, আর সাথে অন্যান্য এক্সামের জন্য যদি কেউ প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ ডব্লিউবি এসএলএসটি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, তো তাদের জন্যেও হেল্পফুল ভিডিও দিই আমি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আর এটি আমার নিউ চ্যানেল, তো এখনও হয়নি, কয়েক মাস হলেও আর কি চ্যানেলটা বানানোর। তো আমি এখানে যথাসম্ভব একদম খুব কম ভিডিও আপলোড করি, আর যতটুকু টু দ্য পয়েন্ট সঠিক অথেন্টিক আপডেট পাই একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তারপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করি, আগে আমি বানিয়ে দিই না। ঠিক আছে, আর তোমাদের যে নেট এক্সাম, তার নেট এক্সামের যে ক্যালেন্ডার, ইয়ার অনুযায়ী ক্যালেন্ডার, সেটা তোমাদের সেপ্টেম্বর মাসেই এনটিএ রিলিজ করেছিল, এনটিএ বলে দিয়েছে। ঠিক আছে, তার তোমাদের পরীক্ষা হবে 10ই জুন থেকে 21 বা 22 জুন পর্যন্ত 2024-এর। ঠিক আছে, এটা ফেব্রুয়ারি তো গেলই, মার্চ, এপ্রিল, মে, জুন, তোমার হাতে এখনও 3-4 মাস সময় আছে। তুমি এই টাইমটা কাজে লাগাও, অবশ্যই তুমি সাকসেস পাবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রাচীন ভারত, তারপরে মধ্যযুগের ভারত আর আধুনিক ভারত, এই নিয়েই তোমাদের শুরু। ভারতবর্ষ কথাটির যে উৎপত্তি, অর্থাৎ ভারতবর্ষ থেকে তুমি ভারতবর্ষ, এই যে কথা মিনিং রয়েছে, ভারতবর্ষ কিভাবে এসেছে, নাম কি, তারপর এখানে প্রাচীন ভারতের যে বিভিন্ন ধর্ম, হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম, এগুলো তোমরা পড়বে। আর ভারতের যে প্রাচীন ভারতের গোষ্ঠী, ভারতের নাম থেকে ভারতবর্ষ, তারপরে আবার বিভিন্ন সোর্স যে রয়েছে, এগুলো তোমাকে এখানে দেখতে হবে। নেক্সট, সভা সমিতিতে তোমরা মূলত পড়বে যে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল 2021-এ, যে দি সভা অ্যান্ড সমিতি আর ডিসক্রাইবড ইন দ্য অথর্ব বেদা অ্যাজ দ্য টুইন ডটার্স অফ প্রজাপতি দ্য ক্রিয়েটর। সভা এবং সমিতিকে প্রজাপতির দুটি পুত্র নয়, কন্যা বলে সম্বোধন করা হয়েছে। এটি কোন বেদে বলা হয়েছে? অপশন ছিল ঋক, সাম, যজু, অথর্ব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অথর্ব বেদ, তোমরা এটি দেখবে। তারপর বর্ণাশ্রম, বেদান্ত, পুরুষার্থ, ঋণ, সংস্কার, যজ্ঞ,
গণরাজ্য, জনপদ, ডক্ট্রিন অফ কর্ম, দণ্ডনীতি, অর্থশাস্ত্র, সপ্তাঙ্গ তত্ত্ব। এই যে দ্বন্দ্বনীতি, অর্থশাস্ত্র, সপ্তাঙ্গ, অর্থশাস্ত্র থেকে ধরো প্রতি বছরই কোশ্চেন্স থাকে। আর অর্থশাস্ত্র বিষয়টা এত ডিটেলসে পড়তে গেল, আর এত আগে তো অর্থশাস্ত্র কবে কে লেখেন, ইংরেজি থেকে অনুবাদ করেন, অর্থশাস্ত্রেও কে লিখেছেন, এরকম কোশ্চেন্স আসতো। কিন্তু এখন ডিপলি কোশ্চেন্স আসে যে অর্থশাস্ত্রকে এই জিনিস বা এই যে বস্তু কি নামে বলা হতো, তারপরে অর্থশাস্ত্রে এগুলো রয়েছে কি না, এগুলো কোথায় পাওয়া যায়, কোনো ধরো কোনো তত্ত্ব, কোনো কথা, কোনো শব্দ, ঠিক আছে, এরকম। আর সপ্তাঙ্গ তত্ত্ব, রাজার সপ্তাঙ্গ তত্ত্ব, এটাও তো পরীক্ষায় আসে। ধর্ম বিজয়, স্তূপ, চৈত্য, বিহার, নাগারা স্টাইল, দ্রাবিড়া স্টাইল, বেসর স্টাইল, এগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসে। বোধিসত্ত্ব, তীর্থঙ্করও আসে। আলবার নায়নার তোমাকে তো পড়তেই হবে, এখান থেকে একটা কোশ্চেন আসে। শ্রেণী, ভূমি, ছিদ্র, বিধান ও ন্যায়, এগুলো পড়বে। কর, ভোগ, ভাগ, কত প্রকার কর রয়েছে। বৃষ্টি, যেমন বৃষ্টি, ডব্লিউবি সেটে রয়েছে, প্রশ্ন এসেছিল যে প্রাচীন ভারতে যে দৈহিক শ্রম করানো হতো, বেকার, অর্থাৎ যেখানে আর কি শ্রম করলে কোনো কিছু পাওয়া যায় না, ঠিক আছে, একদম তোমাকে খাটতে হবে, সেটিকে বলা হয়েছে বৃষ্টি, ঠিক আছে। স্ত্রীধন কিন্তু পড়তে হয়। মেমোরিয়াল স্টোনস, অগ্রহরস, এগুলো পড়তে হবে। তারপরে তোমাদের খিলাফত, এগুলো পড়তে হবে। সুল ই কুল, তুর্কান ই চাহালগানি, ওয়াতন, বালুটা সিস্টেম থেকে তো 19-21 প্রচুর কোশ্চেন্স এসেছে। তাকাভি, ইকতা ব্যবস্থা থেকেও কোশ্চেন্স আসে। জিজিয়া, জাকাত, মাদাত ই মাস, আমরম, রায় রেখো, জঙ্কমা, দশন, মাদ্রাসা, মক্তব, চৌথ স্বদেশমুখী মারাঠা সাম্রাজ্যের যে ছিল, সরাই, পলিগার্স, জাগির, শরীয়ত, দস্তুর, মনসব, র্যাঙ্ক, আকবরের সময় যে দেশমুখ, নারু, উলেমা, ফরমান, মুঘল সম্রাটরা শাসকরা যে ফরমান জারি করতেন, নেট সেট উভয় এক্সামে কোশ্চেন্স আসে, ঠিক আছে। আর তোমরা যারা সেট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হবে, কারণ নেট আর সেট একটা সিলেবাসে একটা ওয়ার্ডও আলাদা নয়, সব একই, ঠিক আছে। শুধু এটিকে আমরা সেট বলি আর এটিকে নেট বলি। তো তুমি নেটের জন্য যদি একদম কঠোর পরিশ্রম করছো, কঠোরভাবে প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার সেট গ্যারান্টি কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। সেট নিয়ে তোমাকে আলাদাভাবে কোনো রকম টেনশন, কোনো রকম কিছু করতে হবে না। তুমি নেট জিআরএফের জন্য পড়ো, তোমার সবই হবে, ঠিক আছে। আইন ই দহশলা, পরগনা, শাহানা ই মান্ডি, মহলওয়ারি, হিন্দ স্বরাজ, মার্কেন্টালিজম, ইকোনমিক ন্যাশনালিজম, ইন্ডিয়ান রেনেসাঁস, ইকোনমিক ট্রেন্ড, কলোনিয়ালিজম, প্যারামাউন্টসি, ডায়ার্কি, ফেডারালিজম, ইউটিলিটারিয়ানিজম, ফিল্ট্রেশন থিওরি, ফরওয়ার্ড পলিসি, ডক্ট্রিন অফ লেবস, এদিকে রয়েছে সত্যাগ্রহ, স্বদেশী, রিভাইভালিজম, কমিউনালিজম, ওরিয়েন্টাল ডেসপটিজম, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ইভাঞ্জেলিক্যালিজম, ভূদান মুভমেন্টের যে রয়েছে একটা ভূদান মুভমেন্ট বিনোবা ভাবের, পঞ্চশীল, মিক্সড ইকোনমি, সোশ্যালিজম, হিন্দু কোড বিল, হিস্টোরিক্যাল মেথডস, প্লাগিয়ারিজম, ইথিক্স অ্যান্ড মোরালিটি ইন হিস্ট্রি রাইটিং, এগুলো তোমাকেও অবশ্যই পড়তেই হবে। তুমি যখন আর কি তুমি এগুলো এখানে পড়বে তো টার্মগুলো, কিন্তু তুমি এর উপকার পাবে যখন তুমি ডিটেলসে পড়তে যাবে। হরপ্পা সভ্যতা, তারপরে ঋগ্বৈদিক পিরিয়ড, টপিকগুলো যখন তুমি অধ্যায়গুলো পড়তে যাবে তখন এগুলো তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি এইখানে যদি পড়ো তাহলে তুমি ভেতরেও যখন ডিটেলস পড়বে তখনও কম পেয়ে যাবে আর কি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এটি তোমাদের যে মেন টপিকসগুলো রয়েছে তার সাথে আলাদা নয়, অর্থাৎ একই। ইউনিট 1 রয়েছে তোমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এর মধ্যে আর্কিওলজিক্যাল সোর্স, প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন সোর্স পাওয়া গেছে
আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি এখানে সিলেবাসটা ভালো মতন আলোচনা করে দেবো। কোন কোন টপিকসগুলো তোমাকে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, আর কোনগুলো নেট সেট উভয় এক্সামের জন্যই প্রাসঙ্গিক, সেগুলো আমি আলোচনা করব। তো প্লিজ একটু ধৈর্য নিয়ে তুমি ভিডিওটি দেখো, ঠিক আছে? আমাকে তোমরা কমেন্ট করেছো অনেকবার যে সিলেবাস, এবং আজকে সিলেবাস আলোচনা করি, নেক্সট ভিডিওয় আমি বই সম্পর্কে আলোচনা করে দেবো, কারণ আজকের ভিডিওটি একটু বড় হবে আর বইয়ের নাম বললে ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা সিলেবাসটা ওয়েবসাইট থেকে, নেটের ওয়েবসাইট থেকে লিখবে ইউজিসি নেট সিলেবাস পিডিএফ, তোমার সামনে চলে আসবে, তুমি উইকিপিডিয়া থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে তারপর দোকান থেকে, ক্যাফের দোকান থেকে পিডিএফ করে নেবে, নিজের কাছে রেখে দেবে, পেপার 1 পেপার 2 উভয়টাই, ঠিক আছে? আর সিলেবাসটা দেখে তারপরে তুমি স্টাডি করবে। নেগোশিয়েটিং দ্য সোর্সেস, আর্কিওলজিক্যাল সোর্সেস, এক্সপ্লোরেশন, এক্সকাভেশন, ইপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স। অর্থাৎ তোমাকে যে খনন কার্য হয়েছিল ভারত স্বাধীন হবার আগে বা পরে, যে খনন কার্য হয়েছিল হরপ্পার বিস্তীর্ণ এলাকা অঞ্চল, তারপর গুজরাটের ধোলাভিরা, রাখিগড়হি, তারপর তোমাদের হরপ্পা মহেঞ্জোদারো, তোমাদের যে বিভিন্ন খনন কার্য হয়েছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে, এদিকে যেমন কত মূর্তি পাওয়া গেছে, তারপরে তোমাদের পেন্টিং, অর্থাৎ কতগুলো বলে যে অক্রে কালারেড পটারি, তারপর বিভিন্ন যে পাত্র পাওয়া গেছে, এগুলো তোমাকে দেখতে হবে। নেক্সট তোমাকে এক্সকাভেশন, খনন কার্যের ফলে গুরুত্বপূর্ণ স্থান, অর্থাৎ হরপ্পা সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, এগুলো বলছি। তারপর ইপিগ্রাফি, নিউমিসমেটিক্স, অর্থাৎ খনন কার্যের ফলে যে সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে, এগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আর্কিওলজিক্যাল সাইটসের ডেট ক্রোনোলজি, তারপর সাহিত্যিক সোর্স, ইন্ডিজিনাস লিটারেচার, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে? এগুলো বিভিন্ন যে মিথস রয়েছে, লেজেন্ডস, ফরেন অ্যাকাউন্টস, গ্রিক, চাইনিজ অ্যান্ড অ্যারাবিক, ঠিক আছে? এগুলো তোমাকে এখানে দেখতে হবে। নেক্সট, অর্থাৎ তোমার এই ইউনিট 1-এর যে প্রথমটা রয়েছে সোর্সেস, কিভাবে আমরা জানতে পারি কি কি রয়েছে, লিপি, তারপর তোমাদের পাথরের যে বিভিন্ন অশোকের শিলালিপি সমূহ ইত্যাদি ইত্যাদি পাওয়া গিয়েছে, এগুলো। তারপর ফাহিয়েন, সিইউকি, তারপর ইন্ডিকা, বিভিন্ন দেশীয় গ্রন্থ, বিভিন্ন আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা সম্পর্কে বারবার পরীক্ষাতে কোশ্চেন্স আসে, যে ভূমধ্য সাগরের কথাটা, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, এই সমস্ত যে তথ্য রয়েছে এগুলো থেকে তোমাদেরকে কিন্তু কোশ্চেন্স আসে। তোমরা নেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু খুলে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, কিভাবে কোশ্চেন্স জিজ্ঞাসা করলো। আর এখানে রয়েছে তোমাকে প্যালিওলিথিক, নিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তো পড়তেই হবে, বাট এখানে স্পেশালভাবে উল্লেখ করে দিয়েছে নিওলিথিক এবং চ্যালকোলিথিক ফেস, এটা পড়তে হবে। সেটেলমেন্ট, ডিস্ট্রিবিউশন, টুলস, প্যাটার্নস অফ এক্সচেঞ্জ, বিনিময়, যেগুলো যেগুলো আর কি পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে। তারপর হরপ্পা সভ্যতা তোমাকে পুরো পড়তে হবে, অরিজিন, এখানে অরিজিন থেকে একদম ডিক্লাইন পর্যন্ত, এই যে ডিক্লাইন রয়েছে, ঠিক আছে? এর মধ্যে এর অরিজিন অর্থাৎ উৎস, উৎপত্তি, এক্সটেন্ট অর্থাৎ বিস্তৃতি, এটি ভারত পাকিস্তান জুড়ে বিস্তৃত রয়েছে। মেজর সাইটস, এর গুরুত্বপূর্ণ যে স্থান রয়েছে সেগুলো। সেটেলমেন্ট প্যাটার্ন, ক্রাফট, স্পেশালাইজেশন, রিলিজিয়ন, ধর্ম, সোসাইটি অ্যান্ড পলিটি, সমাজ, তারপর সমাজে কি রকমের ব্যবস্থা ছিল সেগুলো। ডিক্লাইন অফ ইন্ডাস সিভিলাইজেশন, এর যে পতন হলো, পতনটা তোমাকে পড়তে হবে। তারপর ফার্স্ট আরবানাইজেশন অফ ইন্ডিয়া, ভারতের প্রথম যে আরবানাইজেশন সেটিও তোমাকে পড়তে হবে। নেক্সট হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা আর পরবর্তী বৈদিক সভ্যতা, তোমাকে এটি পড়তে হবে। আর্যদের সামাজিক রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল, তারপর থিওরি অফ স্টেটের উৎপত্তি,
বর্ণ, উৎপত্তি, সোশ্যাল স্ট্রেটিফিকেশন, রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস, ইন্ট্রোডাকশন অফ আয়রন টেকনোলজি, মেগালিথস অফ সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে স্টেট সিস্টেম, মহাজনপদস পড়বে তোমরা। 6th সেঞ্চুরি বিসিতে যে ষোড়শ মহাজনপদের উৎপত্তি হয়েছে এগুলো। তারপর সাথে ইমার্জেন্স অফ হেটেরোডক্স সেক্টস অর্থাৎ জৈনিজম, বুদ্ধিজম, আজীবিকাস, এই যে গুরুত্বপূর্ণ জৈনিজম বুদ্ধিজম রয়েছে, তুমি এটি অবশ্যই পড়বে, এখান থেকে প্রতি বছর কোশ্চেন্স আসে। ঠিক আছে, ইউনিট 2 দেখো, এখানে রয়েছে রাইস অফ মগধা অর্থাৎ মগধ কিভাবে উৎপত্তি লাভ করলো এটি। তারপর আলেকজান্ডারের যে আক্রমণ সেটি তোমাকে দেখতে হবে। মৌর্য সাম্রাজ্যটা তোমাকে পড়তে হবে, মৌর্য সাম্রাজ্য পুরো পড়বে। মরিয়ান পলিটি, সোসাইটি, ইকোনমি, অশোকাস ধর্ম and its nature, decline and disintegration of the Mauryan Empire। এই যে মরিয়ান এম্পায়ার থেকে কিভাবে কোশ্চেন্স আসে আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অজাতশত্রু মগধের যখন পড়বে, অজাতশত্রু ধরো অজাতশত্রুর লিচ্ছবিদের সঙ্গে যুদ্ধ হয়েছে কবে। তারপর ফাইট উইথ আলেকজান্ডার অ্যান্ড পোরস, আলেকজান্ডার ভারত আক্রমণ করলো করে পুরোর সঙ্গে যে যুদ্ধ হলো সেটি। তারপর আলেকজান্ডারের ডেথ অর্থাৎ আলেকজান্ডারের মৃত্যু কবে হলো। তারপর করোনেশন অফ অশোকা, অশোক কবে সিংহাসনে আরোহণ করলেন, তার রাজ্যাভিষেক কবে হলো সেটা। তারপর নহপান ডিফিটেড অ্যান্ড কিল্ড বাই গৌতমীপুত্র, তারপরে যে নহপান গৌতমীপুত্র সাতবাহন বংশ এসে গেল, তার যে নহপানের যে পতন ঘটে এবং গৌতমীপুত্র তাকে হত্যা করেন, এটি কবে হয়েছে, এইভাবে কোশ্চেন্স আসে। আর তোমার একবার এসেছিল পরীক্ষা যে মৌর্য সাম্রাজ্যের যে টাইম পিরিয়ড সেটি কবে থেকে। ঠিক আছে, এটি কবে থেকে। তারপর মৌর্য সাম্রাজ্যের যে আর্ট, আর্কিটেকচার, অশোকান এডিক্টস, অশোকের এডিক্টস তো একদম তোমার একটা ডোমিনেটেড এরিয়া। তোমার অশোকের শিলালিপি থেকে এমন কোনো পরীক্ষা হয়নি যে নেটের এমন কোনো শিফট হয়নি যেখানে অশোক থেকে কোশ্চেন্স আসেনি। অশোক তোমরা অবশ্যই পড়বে, অশোককে তোমরা একদম স্কিপ করে যাবে না, আমি বারবার বলছি এই কথাটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ডিসসলিউশন অফ এম্পায়ার অ্যান্ড ইমার্জেন্স অফ রিজিওনাল পাওয়ার্স অর্থাৎ মৌর্যদের পরে যে ইন্দো গ্রিক, শুঙ্গ, সাতবাহন, কুষাণস এগুলো মৌর্যদের পর অর্থাৎ ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে ফার্স্ট সেঞ্চুরি এটিতে যখন আর কি আসে আর কি, তখন যে গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলো রিজিওনাল স্টেটস পাওয়ার শক্তিগুলো আবির্ভাব ঘটে, সেই টাইমটা তোমাকে অবশ্যই পড়তে হবে। কুষাণরা পড়বে, এখানে শকক্ষত্র পড়বে, সঙ্গম লিটারেচার, পলিটি, সোসাইটি ইন সাউথ ইন্ডিয়া, রিফ্লেক্টেড ইন সঙ্গম লিটারেচার। তোমরা সঙ্গম লিটারেচার যে পড়েছো দক্ষিণ ভারতে সেটিও তোমাকে পড়তে হবে। ট্রেড কমার্সটা তোমাকে পড়তে হবে। তারপর মহাযান বুদ্ধিজম, এই যে সেকেন্ড সেঞ্চুরি বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতকের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, পোস্ট মৌরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মৌর্য পরবর্তী যুগের আর্ট আর্কিটেকচার, এই যে গান্ধার আর্ট, মথুরা, অমরাবতী স্কুল, এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, এগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। গুপ্ত বাকাটকো এজ, গুপ্ত এজ পড়বে, বাকাটকো এজ পড়বে। পলিটি, সোসাইটি, অ্যাগ্রেরিয়ান ইকোনমি, ল্যান্ড গ্রান্টস, ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রাইটস। গুপ্ত কয়েন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সমুদ্রগুপ্ত থেকে শুরু করে একদম বিষ্ণুগুপ্ত পর্যন্ত। কার সময় মুদ্রা খুব ভালো ছিল, কার সময় মুদ্রা খুব নিম্নমানের ছিল। তারপর মুদ্রাতে সমুদ্রগুপ্তের মুদ্রা কত টাইপ ছিল, প্রথম কুমারগুপ্ত, তারপর প্রথম কুমারগুপ্তের মুদ্রা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই যে মুদ্রায় কার মুদ্রায় বিনা বাদনরত মূর্তির ছবি রয়েছে, তারপর স্লেয়ার টাইপ, আর্কার টাইপ,
যে মুদ্রাগুলো রয়েছে স্বর্ণ মুদ্রা, এগুলো তুমি অবশ্যই পড়বে। কার মুদ্রা বায়ানা হরটে বেশি পরিমাণে পাওয়া গেছে? রাজস্থানের বায়ানাতে। এই কোশ্চেন্স এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন্স আসে। নেক্সট, বিগিনিং অফ টেম্পল আর্কিটেকচার। ভারতে গুপ্ত যুগে প্রথম মন্দির নির্মাণ শুরু হয়, এটি তুমি জেনে রাখো, তোমার যে কোনো বইতে পেয়ে যাবে। ডেভেলপমেন্ট অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের যে বিকাশ ঘটে এই সময়। লিটারেচার, সাহিত্য, অর্থাৎ গুপ্ত যুগে যে সাহিত্য সমূহের উৎপত্তি ঘটে আর কি, তোমরা দেখো যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কালিদাসের যে বইপত্র, এগুলো তোমরা পড়বে, সাহিত্যিক যে উপাদান, ঠিক আছে। আর সাহিত্যিক উপাদান তো নয়, সাহিত্যিক যে তিনি বই লিখেছেন সেগুলো, যেমন অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমর বর্ষীয়ম, তারপর ঋতুসংহার, এগুলো। আর এখানে অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, অর্থাৎ আর্যভট্ট, তারপরে ব্রহ্মগুপ্ত, বরাহ মিহির, আর্যদেব, তার যে অশ্বঘোষ তো পড়ে, তার যে গুরুত্বপূর্ণ বই সমূহ আর্যভট্ট কি বলেছেন না বলেছেন এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। ডাইরেক্ট কোশ্চেন্স আসে। হর্ষবর্ধন পড়বে, হর্ষ অ্যান্ড হিজ টাইমস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিলিজিয়ন। সলঙ্কায়নাস অ্যান্ড বিষ্ণু কুন্দিনস ইন অন্ধ্রদেশ, তোমাকে এটা পড়তেই হবে, ঠিক আছে। তারপর টাইম পেলে তুমি এটি পড়বে, নইলে স্কিপ করে যাবে। ইমার্জেন্স অফ রিজিওনাল কিংডমস, এই যে দেখো আমরা যে আঞ্চলিক রাজ্যসমূহ পড়ি, যেমন এটি তোমাকে স্কিপ করতে পারবে না তুমি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তুমি ট্রাস্ট করো আমাকে, প্রচুর প্রশ্ন আসে। এই যে দেখো ইউনিট 3 থেকে ইমার্জেন্স অফ রিজিওনাল কিংডমস, যেমন দক্ষিণের ডেকানের যে রাজ্যসমূহ গঙ্গ, কদম্ব, এগুলো, তারপর ওয়েস্টার্ন, পশ্চিমের এবং পশ্চিমের চালুক্য বংশ, পূর্বের চালুক্য বংশ, তারপর রাষ্ট্রকূট, এটিকে তোমাকে পড়তে হবে। কল্যাণের চালুক্য পড়তে হবে, কাকাতিয়াস পড়তে হবে, হোয়সলাস পড়তে হবে, যাদবস পড়তে হবে। কাকাতিয়ার ওয়ারাঙ্গল, হোয়সলাস, পাণ্ড্য, যাদবস, এগুলো পড়বে তুমি। দক্ষিণ ভারতের যে কিংডমস, পল্লব, চেরাস, চোলাস অ্যান্ড পাণ্ড্যস, যে পল্লবদের রাজচিহ্ন, চেরদের রাজচিহ্ন, পাণ্ড্যদের রাজচিহ্ন, রাজধানী, গুরুত্বপূর্ণ রাজা, যেমন চোলদের রাজরাজ চোল, রাজেন্দ্র চোল, এগুলো পড়বে। তারপর পাণ্ড্যদের সময় যে মাদুরাই গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, এগুলো পড়বেই। পূর্ব ভারতের কিংডম, যেমন পাল, সেন অফ বেঙ্গল, বাংলার পাল বংশ, সেন বংশ, বর্মনস অফ কামরূপ, কামরূপের বর্মন বংশ, ভৌম কারসান্টের সোমাবংশীস অফ ওড়িশা, এগুলো তোমাকে একটু দেখতে হবে। তারপরে যে কিংস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, মৈত্রকোস অফ বল্লভী অ্যান্ড চালুক্যস অফ গুজরাট। উত্তর ভারতের যে রাজ্যসমূহ গুর্জর, প্রতিহার, কলচুরি, চেদিস, গহদভলস, যেমন গোবিন্দ চন্দ্র গহদভল, ঠিক আছে, এগুলো পড়বে। তারপর পারমার ভোজ, মিহির ভোজ, এগুলো পড়বে। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার, লেজিটিমেশন অফ কিংশিপ। অ্যাগ্রেরিয়ান ইকোনমি অফ আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার, এগুলো তোমরা পড়বে। সরি এই লাইনটা এই লাইনটার কথা বলছি। অ্যাগ্রেরিয়ান ইকোনমি, ল্যান্ড গ্রান্টস, চেঞ্জিং প্রোডাকশন রিলেশনস, গ্রেডেড ল্যান্ড রাইটস অ্যান্ড পেজেন্ট্রি, ওয়াটার রিসোর্সেস, ট্যাক্সেশন সিস্টেম, কয়েন্স অ্যান্ড কারেন্সি সিস্টেম, এগুলো পড়বে। ট্রেড অ্যান্ড আরবানাইজেশন পড়বে, ঠিক আছে। যে ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন্স, যেমন বৈষ্ণবিজম, শৈবিজম, টেম্পলস, প্যাট্রনেস অফ রিজিওনাল রামিফিকেশন, টেম্পল আর্কিটেকচার, অর্থাৎ মন্দির যে শৈলীগুলো রয়েছে, তারপর রিজিওনাল স্টাইলস যে রয়েছে, তোমাকে এটি অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। রামিফিকেশন অর্থাৎ আঞ্চলিক যে শাখা প্রশাখা, রিজিওনাল শাখা প্রশাখা রয়েছে, এগুলো। তারপর তোমাকে পড়তে হবে স্পেশালি
ভক্তি ভক্তি তামিল ভক্তি মুভমেন্ট, শঙ্করা পড়বে মাধবাচার্য, রামানুজের কে গুরু ছিলেন, শিক্ষকের নাম তুমি এটি অবশ্যই পড়বে, স্কিপ করে যাবে না, বারবার বলছি। সোসাইটি, বর্ণ অ্যান্ড জাতি, প্রলিফারেশন, কাস্ট, এগুলো থেকে কখনো একটা বা দুটো কোশ্চেন আসে, তোমরা একটু দেখে নেবে। আর অগ্রহর, মাথাস, মহাবিরাস, সেন্টার্স অফ এডুকেশন, গ্রোথ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো থেকে এক দুটো করে কোশ্চেন আসে। এই যে ফিউডাল মডেল থেকে কিন্তু কোশ্চেন্স আসে। ডিবেটস অফ স্টেট ফরমেশন ইন আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া, ফিউডালিজম, ফিউডাল মডেল, সেগমেন্টারি মডেল, তারপর ইন্টিগ্রেটিভ মডেল, সুসংহত নকশা, প্রাক মধ্যযুগীয় ভারতের স্টেটের যে গঠন ছিল, তারপর এর মধ্যেই শুরু হয়ে গেল আরব কন্ট্রাক্টস, সুলেইমান, গজনভিদ কনকোয়েস্টস, আলবিরুনিস অ্যাকাউন্টস। আলবিরুনি যে ভারতে আসেন তার গুরুত্বপূর্ণ তথ্য আলবিরুনির, সেটি তোমরা অবশ্যই পড়বে, কারণ এগুলো কিন্তু তুমি না পড়লে তুমি খুব অসুবিধায় পড়তে পারো। আর তুমি যদি পড়ো তাহলে তুমি প্রচুর হেল্প পাবে, আর তোমার এক্সাম সহজেই ক্লিয়ার হয়ে যাবে। প্রাচীন ভারতের, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি কথা, এটি শুনে রাখো। এই যে দেখো, কুমার সম্ভব, বিক্রমর বর্ষীয়ম, ঋতু সংহার, মালবিকাগ্নি মিত্রম, এগুলো কিন্তু কালিদাসের রচনা। তারপর কুমার পাল চরিত্র সংগ্রহ, গৌরবাহু লিখেছেন বাগপতি, হাম্বির মহাকাব্য লিখেছেন ন্যায়চন্দ্র সূরি, প্রবন্ধ কোষ লিখেছেন রাজশেখর। এগুলো তুমি বারবার পড়বে। এবার এভাবে কোশ্চেন এসেছে, তো এবার কোশ্চেন আসতে পারে রাজশেখরের ডিটেলস সম্পর্কে, ন্যায়চন্দ্র সূরির ডিটেলস সম্পর্কে, জৈন আচার্য হেমচন্দ্রের ডিটেলস সম্পর্কে, বাগপতি রাজের ডিটেলস সম্পর্কে। তুমি প্রশ্ন তুলে দেখবে, একবার ধরো রাজশেখর এসেছে, কিন্তু পরের বারই রাজশেখর কোন প্রতিহার শাসকের দরবারে ছিলেন, তিনি সেখানে কি লিখেছেন, তার একটু পার্সোনালিটি সম্পর্কেও কোশ্চেন আসে, তুমি এটি অবশ্যই দেখবে, ঠিক আছে। আর আলবিরুনির অ্যাকাউন্ট তো পড়বেই। ইউনিট 4-এ দেখো, সোর্সেস অফ মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এপিগ্রাফিক নিউমিসমেটিক সোর্সেস, যেমন প্রাচীন ভারত পড়তে তুমি কি কি প্রত্নতাত্ত্বিক উপাদান পাও সে সম্পর্কে তোমাকে ধারণা থাকা আবশ্যক। ঠিক তেমনি মিডিয়েভাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের ভারত পড়তে গিয়ে তোমাকে এপিগ্রাফ, নিউমিসমেটিক, এপিগ্রাফিক লিপি, মুদ্রা, তারপর ম্যাটেরিয়াল এভিডেন্স, মনুমেন্টস অর্থাৎ তাজমহল, তারপর ফতেপুর সিক্রি, তারপর বিভিন্ন আরও তুঘলক, এদিকে সুলতানি পিরিয়ডের যে মনুমেন্টসগুলো, এগুলো তুমি দেখবে। ক্রনিকলস, লিটারারি সোর্সেস, পার্সিয়ান সংস্কৃত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মিনাজুস সিরাজ, তারপর জিয়াউদ্দিন বারনি, আমির খসরু, তারপর শামস ই সিরাজ আফিফ, তাদের যে গুরুত্বপূর্ণ গ্রন্থ, তাদের যে পার্সোনালিটি, এগুলো তোমাকে একটু দেখতে হবে। দফতর, কারখানা, ফরমান্স, বহিস, পথিস, আখবরাট, ফরেন ট্রাভেলার্স অ্যাকাউন্ট, পার্সিয়ান অ্যারাবিক, আব্দুর রাজ্জাক, তারপর তোমাদের পার্সিয়ান অ্যারাবিক যে ফরেন বিদেশি পর্যটকদের অ্যাকাউন্ট বর্ণনা যে রয়েছে, তোমাকে একটু দেখতে হবে। পলিটিক্যাল ডেভেলপমেন্টস, দি দিল্লি সুলতানাত, দি ঘোরিদস, দি টার্কস, দি খিলজিস, দি তুগলকস, দি সৈয়দস অ্যান্ড দ্য লোদিস, অর্থাৎ সুলতানি পর্বে যে 4-5টি বংশ শাসন করেছে তাদের পুরো পড়তে হবে। তারপর তাদের পতন কিভাবে ঘটলো সেটি পড়তে হবে। তারপর তাদের পতন হওয়ার সাথে সাথেই বাবর যে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন 1526 খ্রিস্টাব্দে, তোমাকে এটি মাথায় রাখতেই হবে। বাবর, হুমায়ুন, তারপর সুরি, আকবর থেকে ঔরঙ্গজেব, তারপর ডিক্লাইন মুঘল এম্পায়ার। এখানে তোমাকে শুধু দিয়েছে পলিটিক্যাল ডেভেলপমেন্টস অর্থাৎ তাদের উত্থান পতন। দিল্লি সুলতানির যে খলজি বংশ, দাস বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লতি বংশ, এদিকে বাবর, হুমায়ুন, আকবর, তারপর জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, ঔরঙ্গজেব, লেটার মুঘলস, এগুলো তুমি পড়বে। এই যে লেটার মুঘলস রয়েছে, ডিসইন্টিগ্রেশন অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে একটা দলগত রাজনৈতিক শুরু হয়ে গেল সেটি দেখবে। তারপর বিজয়নগর এবং বাহমনি এম্পায়ার দেখবে। বিজয়নগর বাহমনি এম্পায়ার ভাগ হয়ে গেল শেষ পর্বে। বিজয়নগরের উৎপত্তি হয়েছিল 1336 খ্রিস্টাব্দে, সঙ্গম বংশের উৎপত্তি, হরিহর বুক্কা, ঠিক আছে। এদিকে তোমার মারাঠা সাম্রাজ্যের উৎপত্তি কবে? শিবাজি,
ঠিক আছে, মুঘল, মারাঠা, দ্বন্দ্ব, মারাঠা কনফেডারেসি, তারপর পতন। আর এখানে রয়েছে ইউনিট 5-এ রয়েছে, তোমরা এখানে শুধু বংশগুলো পড়লো, কিভাবে তারা, কার পরে কে আসলো, কিভাবে তাদের উৎপত্তিটা হলো, কিভাবে তাদের পতনটা হলো। কিন্তু এখানে তোমাদের প্রশাসনটা পড়তে হবে, অর্থাৎ তাদের সেই সময় সমাজ কেমন ছিল, তারা কিভাবে শাসন কার্য চালাতেন। যেমন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমি, প্রশাসন, অর্থনীতি। অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার সুলতানাত, সুলতানিতের অধীনে প্রশাসন কেমন ছিল। নেচার অফ স্টেট, রাষ্ট্রের যে প্রকৃতি সেটি কেমন ছিল। থিওক্র্যাটিক অ্যান্ড থিওসেন্ট্রিক, সেন্ট্রাল, কেন্দ্র, প্রভিন্সিয়াল, প্রদেশ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আঞ্চলিক যে প্রশাসন। ল অফ সাকসেশন, এটি তোমাকে পড়তে হবে। তারপর শেরশাহ যে মাঝখানে এন্ট্রি করলেন, শেরশাহের যে 4-5 বছর তিনি শাসন করেছিলেন, তিনি যে সেই সময় তিনি যে শাসন সংস্কার করেছেন মুঘল, সেটি পড়তে হবে। তারপর মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘল প্রশাসনটা তোমাকে তো পড়তেই হবে। তারপর কটা সুবা ছিল, কোন পর্বে কে শাসনে ছিলেন, সেন্ট্রাল, প্রভিন্সিয়াল, লোকাল, মনসবদারি, জাগিরদারি সিস্টেম, এটি তোমাকে অবশ্যই মাথায় রাখতেই হবে। ওকে, নেক্সট এদিকে বিজয়নগর সাম্রাজ্য পড়বে। বিজয়নগরের যে অষ্টপ্রধান রয়েছে, বিজয়নগর, বাহমনি, দন্ত, প্রশাসন। বিজয়নগরে যে মীর বক্সি বা যারা প্রশাসন কার্যে যুক্ত ছিলেন তাদেরকে কি বলা হতো। নেট সেটে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসে, ঠিক আছে। ফ্রন্টিয়ার পলিসিস, ইন্টার স্টেট রিলেশনস, এগ্রিকালচারাল, ইরিগেশন সিস্টেম, সেচ ব্যবস্থা, গ্রামীণ অর্থনীতি, পেসেন্ট কৃষক, গ্রান্টস অ্যান্ড এগ্রিকালচারাল লোনস, যে ভূমি অনুদান যে দেওয়া হতো, লোন দেওয়া হতো, তাকাভি, সে সম্পর্কে। আরবানাইজেশন, ডেমোগ্রাফিক স্ট্রাকচার, ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কটন, টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, ফ্যাক্টরিজ, টেকনোলজি, এগুলো তোমাকে দেখতে হবে। ট্রেড কমার্স, ব্যবসা বাণিজ্য, অন্তর্বাণিজ্য, বহির্গত বাণিজ্য, ইউরোপিয়ান ট্রেড সেন্টার, স্পোর্টস, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন। তারপর হুন্ডি, বিল অফ এক্সচেঞ্জ, এটি তোমাকে পড়তেই হবে। তারপর মুঘল টাকশাল, কারেন্সি, মিন্ট সিস্টেম, দুর্ভিক্ষ, কৃষকরা ঔরঙ্গজেবের সময় বিদ্রোহ করে, জাট বিদ্রোহ, ঠিক আছে, এগুলো তোমাকে দেখতেই হবে। ইউনিট 6, এটি তোমাকে এই যে সুফি পড়বে, ভক্তি, সুফিদের পড়তে হবে, ভক্তির কথা পড়তে হবে। তারপর উত্তর ভারত, দক্ষিণ ভারতে যে সেন্টস, সাধু সন্ন্যাসীর যে আবির্ভাব ঘটল, মহিলা সেন্টস, ওমেন সেন্টস ছিলেন, সেটি পড়বে। তারপর গুরুত্বপূর্ণ রয়েছে শিখ মুভমেন্ট, বান্দা বাহাদুরের কথা পড়বে। গুরু নানক দেব, তার যে টিচিংস প্র্যাকটিস, আদিগ্রন্থ কি, এখানে কারা কারা লিখেছেন, খালসা ব্যবস্থা কে প্রবর্তন করেন, তারপর স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন, তারপর গুরুদ্বার গোয়েন্দালে যে 84টি সিঁড়িকে করেছেন, গুরু রামদাস, অমরদাস, এগুলো। এদিকে মেজর রিলিজিয়াস গ্রুপস, উলেমাস, মার্কেন্টাইল, প্রফেশনাল ক্লাসেস, রাজপুত সোসাইটি, ঠিক আছে। এদিকে তুমি জানানা সিস্টেম, এডুকেশন সিস্টেমটা পড়বে, মাদ্রাসা এডুকেশন। আর হ্যাঁ, যেটি তোমরা অবশ্যই পড়বে, একদম স্কিপ করবে না, তোমাকে এটি কিন্তু পড়তেই হবে, ঠিক আছে, এটি পড়তে হবে। ফাইন আর্টস, মেজর স্কুলস অফ পেন্টিং, মুঘল, রাজস্থানে পাহাড়ি, গারোয়ালি, ডেভেলপমেন্ট অফ মিউজিক, এবার এসেছে পাটনা স্কুল, মানে কোম্পানি স্কুল কি নামে পরিচিত, ঠিক আছে, এটি এই কোশ্চেন এবার এসেছে। আর্ট আর্কিটেকচার, অর্থাৎ জাহাঙ্গীর তো আর্টের খুব প্রিয় ছিল, তার আর্ট। তারপর ভারত ইসলামিক যে আর্ট, মুঘল আর্কিটেকচার, রিজিওনাল স্টাইল, ইন্দো অ্যারাবিক আর্কিটেকচার, তোমাকে ফাইন আর্টস, এই মুঘল গার্ডেন্স, কাশ্মীরে কে গার্ডেন তৈরি করেন, মারাঠা ফোর্ট, শ্রাইনস, টেম্পল, এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। ইউনিট 7-এ রয়েছে আধুনিক ভারত শুরু হয়ে গেল। আধুনিক ভারতের যে বায়োগ্রাফিস, মেমোয়ার্স, আর্কিভাল ম্যাটেরিয়ালস, নিউজ পেপার, সংবাদপত্র, ওরাল এভিডেন্স, ক্রিয়েটিভ লিটারেচার, পেন্টিং, বটতলা লিটারেচার, মনুমেন্টস, কয়েন্স, এগুলো তোমার ইউনিটে এখানে রয়েছে। তুমি যে কোনো বই, আরিহ্যান্ড, উপকার, বা তুমি
যে বই পড়ো সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে। তারপর ব্রিটিশ পাওয়ার, ব্রিটিশরা ভারতে যে আসে একে একে, পর্তুগিজ, ডাচ, তারপর ইংলিশ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এগুলো যে আসে, এগুলো তোমাকে তো প্রথমে 16-17তে যখন নেট এক্সাম হতো তখন তোমাকে ডাইরেক্ট এখানে ক্রোনোলজি আকারে জিজ্ঞাসা করতো, ঠিক আছে। কিন্তু এখন ডিটেলসে একটু ডিপলি কোশ্চেন্স করে। ইস্টাবলিশমেন্ট অ্যান্ড এক্সপ্যানশন অফ ব্রিটিশ ডোমিনিয়ন, ভারতে ব্রিটিশরা কিভাবে তাদের দেশীয় শক্তির সঙ্গে যুদ্ধ করে ছলে বলে কৌশলে তারা যে বিভিন্ন কূটনীতি কূটকৌশল অবলম্বন করে যুদ্ধ করে তারা যে প্রথমে তারা আপোষ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। সেখানে যদি কেউ নিজের কতগুলো শর্ত রয়েছে, তোমাদের নেক্সট ভিডিও আমি আলোচনা করে দেবো যখন পড়াবো। তো যারা নিজের মর্জিতে সেখানে জয়েন করবে তাদের সাথে তারা ঠিক আছে, নইলে তারা যুদ্ধ করে তারপর কিছু একটা বাহানা বানিয়ে কুশাসনের অজুহাত এসব যে করেছে তারা দেশ ও রাজ্যগুলো দখল করে নিল, সেই সম্পর্কে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এই যে এখানে রয়েছে বেঙ্গল, অযোধ্যা, হায়দ্রাবাদ, মাইসোর, কর্ণাটক অ্যান্ড পাঞ্জাব, এই যে প্রিন্সিপাল ইন্ডিয়ান স্টেটস এর সাথে ব্রিটিশদের যে সম্পর্ক, ঠিক আছে, এটিও তোমাদের পড়তে হবে। তারপর 1857 সালের যে মহাবিদ্রোহ, তার কারণ কি, প্রকৃতি কি, এর প্রভাব কি, এটি পড়তে হবে। তারপর অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কোম্পানি অ্যান্ড ক্রাউন, ইভলিউশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল স্ট্রাকচার আন্ডার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটি তোমাকে দেখতে হবে। প্যারামাউন্ট সি, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, পুলিশ ব্যবস্থা, দি আর্মি আন্ডার দ্য কোম্পানি, ব্রিটিশ পলিসি অ্যান্ড প্যারামাউন্টস ইন দ্য প্রিন্সলি স্টেটস আন্ডার দ্য ক্রাউন, লোকাল সেলফ গভর্নমেন্ট, কনস্টিটিউশনাল চেঞ্জেস, আর এটা তোমাকে পড়তে হবে। 1909 সালে যে সংস্কার হয়, ঠিক আছে, মরালেমেন্টের সংস্কার, 1919-এ যে হয় তোমাদের মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার, 1909, 1919, 1935 সালে যে ভারত শাসন আইন হলো। তো এই তিনটে থেকে একদম পুরো ডিপলি কোশ্চেন্স আসে, গভীরভাবে কোশ্চেন্স আসে একদম। তোমাকে এটি এর ব্যাকগ্রাউন্ড, এর যে কেন এই 1919 সালে প্রদেশে কোথায় দ্বিকক্ষ প্রতিষ্ঠা হলেও, কোথায় কেন্দ্রে কবে কি হলেও, এটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এটি স্কিপ করলে কিন্তু চলবে না, এটি অবশ্যই তোমাকে পড়তে হবে, আমি বলে দিলাম, ঠিক আছে। ইউনিট 8 রয়েছে কলোনিয়াল ইকোনমি, ঔপনিবেশিক অর্থনীতি, চেঞ্জিং কম্পোজিশন, ভলিউম, ডাইরেকশন অফ ট্রেড, এক্সপেনশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকীকরণ, ল্যান্ড রাইটস, ল্যান্ড সেটেলমেন্টস, রুরাল ইন্ডিপেন্ডেন্স, ল্যান্ডলেস লেবার, ইরিগেশন, ক্যানাল সিস্টেম, ঠিক আছে। ডিক্লাইন অফ ইন্ডাস্ট্রিজ, যে ভারতের যে কুটির শিল্প ধ্বংসের পথে চললো। তারপর চেঞ্জিং সোশিও ইকোনমিক কন্ডিশনস অফ আর্টিসানস, ডি আরবানাইজেশন, তারপর ইকোনমিক ড্রেন যে রয়েছে, ড্রেন অফ ওয়েলথ, এই দাদাভাই নরচি, তারপর রমেশচন্দ্র দত্ত কি বলেছেন, ঠিক আছে, তার কি বই লিখেছেন। আর এখানে অর্থনীতি পিরিয়ড কোনটি, মার্কেন্টাইল পিরিয়ড, এগুলো তোমাকে দেখতে হবে। ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ম্যাচর মডার্ন ইন্ডাস্ট্রিজ, নেচার অফ ফ্যাক্টরি আইন কবে প্রবর্তন হলো, ট্রেড ইউনিয়ন মুভমেন্টগুলো যে হলো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি কে, এগুলো তোমরা পড়বে। মনিটারি পলিসি, ব্যাংকিং, কারেন্সি অ্যান্ড এক্সচেঞ্জ, ব্যাংক ব্যবস্থা, মুদ্রা, এক্সচেঞ্জ, রেলওয়ে, রোড ট্রান্সপোর্ট, কমিউনিটিস, পোস্ট, টেলিগ্রাফ, লর্ড ডালহৌসির সময় টেলিগ্রাফ পোস্ট প্রবর্তিত হয়েছিল 1854 সালে, রেল 1853, এগুলো তোমরা অবশ্যই দেখবে। গ্রোথ অফ নিউ আরবান সেন্টার্স, ফিউ ফিচার্স অফ টাউন প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, আরবান সোসাইটি অ্যান্ড আরবান প্রবলেমস, এটা একটু দেখলে হবে। ফেমিনস, যেমন তোমাদের স্ট্রিচি কমিশন, ম্যাকডোনেল কমিশন, তারপর ল্যাল কমিশন, ক্রোনোলজি তো আসেই। এবার 2023-এ ডিস 2023-এ এসেছিল, আর এটি PYQ থেকে দিয়েছিল, প্রচুর আসে, তোমরা দেখবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রয়েছে ট্রাইবাল অ্যান্ড পেসেন্ট মুভমেন্টস, অর্থাৎ কৃষক বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তারপর তোমাদের
সন্ন্যাসী বিদ্রোহ, তারপর এই যে চুয়ার বিদ্রোহ, তারপর তোমাদের ভারতে, সমগ্র ভারতে বাংলাতে হয় পাগলপন্থী বিদ্রোহ, তারপর নীল বিদ্রোহ, নীল বিদ্রোহের নেতা কে ছিলেন, বিষ্ণু বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়, ঠিক আছে। ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড ট্রানজিশন, মিশনস, মিশনারিজ, তারপর ক্রিটিক অফ ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্র্যাকটিস, বিলিভস। এখন তোমাদের মনে হচ্ছে এত কিছু পড়বো, কিন্তু যখন তুমি পড়তে শুরু করবে এগুলো কনসেপ্ট বেশি একটা বড় নয়। তোমাদের শুধু ওই সভ্যতাগুলো, যেমন হরপ্পা সভ্যতা, মৌর্য সভ্যতা, গুপ্ত সভ্যতা, তারপর তোমাদের এদিকে পাল যুগ, চোল, তারপর এদিকে তোমাদের সুলতানি পিরিয়ড, মুঘল পিরিয়ড, তো তোমাকে প্রচুর পড়তে হবে। আর এদিকে ওদিকে কনসেপচুয়াল, এদিকে ফ্যাকচুয়াল শুরু হয়ে গেল তোমাদের। মডার্ন ইন্ডিয়া প্রচুর কোশ্চেন, ফ্যাকচুয়াল ফ্যাক্টস বেশি, ঠিক আছে। তো তোমরা যখন পড়বে আর কি তোমরা বুঝে যাবে যে কীরকম কোশ্চেন আসছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু দেখো, 2023-এ যারা প্রশ্ন পরীক্ষা দিয়েছো তোমাদের যখন আনসার কি দেয় তুমি তখন দেখো, তোমার প্রশ্নটাই অবশ্যই দেখতে পারো, সেটি কিন্তু তুমি খাতায় লিখে নিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো। তারপর থেকে কিন্তু কোশ্চেন্স আর ওয়েবসাইটে দেখায় না, সেটি এনটিএ সরিয়ে দেয়, ঠিক আছে। আর যদি তোমরা নিজের কোশ্চেন্স লিখতে পারো নাই বা দেখতে পারো নাই, বা তোমরা নিউ পরীক্ষা দেবে, আমার ইউটিউব চ্যানেলে ডিসেম্বর 2023-এর কোশ্চেন্স করানো আছে, একদম লেটেস্ট আপডেট, তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর তার সাথে বলে রাখি, এখানে আমি 18, 19, 20 তোমাদের যে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যেই ইয়ারের কোশ্চেন্স তোমাকে পড়তে হবে, যেমন তোমরা 2012-13 থেকে শুরু করো, বা 18 থেকে তো এনটিএ এক্সাম কন্ডাক্ট করাচ্ছে 18 থেকে, তো তখন থেকে যদি দেখো আগে সিবিএসই এক্সাম করাতো, সেটি কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা ছিল, আর এখন কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেকটা বলতে আগে কোশ্চেন্স একটু বেসিক টাইপের আসতো, এখন অ্যাডভান্স, অর্থাৎ এখন যে কোনো জিনিস আর কি গভীরভাবে খুঁটিয়ে পড়ে পড়ে তারপর তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে, এরকমভাবে কোশ্চেন আসে। 18, 19-এর 18 দুটো শিফট, 19-এর দুটো শিফট, 20-এর একটা শিফট হয়েছে, ঠিক আছে। 20-এর কতটা শিফট হলো যাই হোক, 21-এর দুটো শিফট হয়েছে, 22-এ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, 23-এর ফেব্রুয়ারিতে হয়েছে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, 23-শে জুনে হয়েছে দুটো শিফট, 4টে, আর 23-শে ডিসেম্বরে হয়েছে একটা। এই 5টা শিফট তোমরা অবশ্যই দেখবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন্স ডাইরেক্ট আসে। আর যে কনসেপ্ট গুলো তোমরা কি করবে, তোমরা যে প্রশ্ন সিলেবাস দেখে একটু পড়ে নিয়ে তারপর তোমরা বই তো পড়ছোই, এমন তো না তোমরা বই পড়ো নাই বা কিছু বুঝতে পারো না, ইতিহাসের ঋষি ইকেই তোমরা চেনো না এখনো, এমন তো নয়। তোমরা যখন কোশ্চেন্স দেখবে, লিখে নেবে খাতায়, তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে কোন কোন ছাড়তে হবে, কোন কোন টপিক আর কোন কোন টপিক পড়তে হবে। ঘাবড়ানোর কিছু নেই, আমি যা আলোচনা করছি একদম মন দিয়ে শোনো, একটা ওয়ার্ডও মিস করবে না, নইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে এদিকে দেখো, ট্রাইবাল অ্যান্ড পেসেন্ট মুভমেন্টে পড়লে তো, তারপর ইন্ডিয়ান মিশনারিজ, ক্রিশ্চিয়ানিটি, এগুলো একটু পড়তে হবে। নিউ এডুকেশন, গভর্নমেন্ট পলিসি, লেভেলস অফ কন্টেন্টস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ভারতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কবে থেকে প্রবর্তন করা হলো। আগে 1835 পর্যন্ত ফার্সি ল্যাঙ্গুয়েজ ছিল, 1835-এ মেকলে মিনিট এসে গেল, এটা তোমাকে একটু দেখে নিতে হবে। টেকনোলজি, পাবলিক হেলথ, মেডিসিন, টুয়ার্ডস মডার্নিজম, এগুলো দেখতে হবে। আর মেন যেটা সেটা হয়ে যাবে ইন্ডিয়ান রেনেসাঁস, সোশিও রিলিজিয়াস রিফর্মস, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, বীর সালিঙ্গম পান্তুলু, তারপর তোমাকে স্বামী দয়ানন্দ সরস্বতী, তারপর স্বামী বিবেকানন্দ, তার যে গুরুত্বপূর্ণ কথা, নারায়ণ গুরু এবার তো কোশ্চেন্স দিয়েছে যে ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড, ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট, ওয়ান গড ফর ম্যানকাইন্ড, ঠিক আছে, শ্রী নারায়ণ গুরু বলেছেন, এটা তোমাকে এখান থেকেই দিয়েছে। আর ইমার্জেন্স অফ মিডল ক্লাস, কাস্ট অ্যাসোসিয়েশনস অ্যান্ড কাস্ট মোবিলিটি, এগুলো তোমরা দেখতে হবে। সোশিও রিলিজিয়াস রিফর্মস, এগুলো তোমরা দেখবে, এটা তোমাকে মেনলি মুখ্যত দেখতে হবে, ঠিক আছে। রাজা রামমোহন রায়ের কথা পড়তে হবে, তো এগুলো তোমরা পড়লে কমন পেয়ে যাবে।
ওমেন্স কোশ্চেন, ন্যাশনালিস্ট ডিসকোর্স, ওমেন্স অর্গানাইজেশন, এই যে যেমন সরলা দেবী, তারপর তোমাদের পণ্ডিতা রামাবাই রানাডে, এগুলো যে কি গুরুত্বপূর্ণ যে সংস্থা তৈরি করেছিলেন ভারতীয় মহিলারা, সেগুলো তোমাকে দেখতে হবে। ওকে, আধুনিক ভারতে এই প্রিন্টিং প্রেস, হ্যাঁ প্রিন্টিং প্রেস পড়তে হবে। যেমন একটা কোশ্চেন এসেছে যে ভারতে যে ক্রিমিনালদের ধরার জন্য যে ফিঙ্গার প্রিন্ট কবে প্রথম চালু করা হয়, আই থিঙ্ক এরকম ছিল কোশ্চেন্সটা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে রয়েছে। তো এখান থেকে আসে জার্নালিস্ট অ্যাক্টিভিটি, সংবাদপত্র, যেমন ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট, কতগুলো আইন রয়েছে এগুলো তোমরা দেখবে। মডার্নিজম অ্যান্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, লিটারারি ফর্মস, পেন্টিং, মিউজিক, পারফর্মিং আর্টস, এগুলো একটু দেখবে। যেমন ভারত মাতার ছবিকে অঙ্কন করেছেন তারপরে তোমাদের রবীন্দ্রনাথ টেগোর, অবনীন্দ্রনাথ টেগোর, এই যে, ঠিক আছে, এগুলো একটু দেখবে। রাইস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, সবাই তো আর্ট করেনি, অনেকে আর্টিস্ট ছিল, এখন আমার মনে পড়ছে না, বাট তোমরা দেখে নিও, আর্ট থেকেও কোশ্চেন্স আসে, ঠিক আছে, আমি পরের ভিডিও বলে দেবো। রাইস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদের উত্থান, 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের উত্থান হয়, প্রতিষ্ঠা হয়। তখন তোমাদের গভর্নর ছিলেন, ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন, তো সেটি তোমরা অবশ্যই দেখবে। তারপর ইন্ডিয়ান কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, ইডিওলজিস, প্রোগ্রামস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে উত্থান, এটি দেখবে। 1885 থেকে 1920 যে পর্ব ছিল, আর্লি ন্যাশনালিস্টস, নরমপন্থী, চরমপন্থী, অ্যাসার্টিভ ন্যাশনালিস্টস, রিভলিউশনারিস, যে বিপ্লবী, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিপ্লবীরা কাজ করেছিল, যেমন বাংলার থেকে কিছু ছিলেন, তারপর রিভলিউশনারিস যেমন বাংলা থেকে ছিলেন, তারপর তোমাদের চরমপন্থী ছিলেন লালা লাজপত রায়, বিজি তিলক, তারপর তোমাদের অরবিন্দ ঘোষ, তারপর ভিটি সাভারকর, ঠিক আছে, এই যে বিপ্লবীরা ছিলেন তারা কি পত্রিকা প্রকাশ করেছেন, এখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসে, তোমরা এটি অবশ্যই মনে রাখবে, ভুলবে না, ঠিক আছে। স্বদেশী অ্যান্ড স্বরাজ কি ছিল, গান্ধীয়ান মাস মুভমেন্টস, মহাত্মা গান্ধীর ভারতীয় রাজনীতিতে উত্থান থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, তারপরে থেকে সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়াও আন্দোলন, এগুলো তোমরা অবশ্যই দেখবে। সুভাষচন্দ্র বোস এবং INA, এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন্স আসে। রোল অফ মিডল ক্লাস ইন ন্যাশনাল মুভমেন্ট, ওমেন পার্টিসিপেশন ইন ন্যাশনাল মুভমেন্ট, ভারতীয় মহিলারা ন্যাশনাল মুভমেন্টে কবে যোগদান করে, এই কোশ্চেন্স কিন্তু আসে। লেফট, বামপন্থী পলিটিক্স, বামপন্থী রাজনীতি, ডিপ্রেসড ক্লাস মুভমেন্ট, এই যে ডিপ্রেসড ক্লাস মুভমেন্টের সম্পর্কে খুব ভালো একটা কথা মনে পড়ে যাচ্ছে যে ডক্টর BR আম্বেদকর, রাও বাহাদুর, MC রাজা, তারপর অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস কংগ্রেস, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া হরিজন সংঘ, এই যে কোশ্চেন্স এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে, তোমরা একটু দেখে নেবে। আর চ্যানেলটা ফলো করে রাখো, আমি যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স তার যে ডিটেলস ব্যাখ্যা, কোন কোশ্চেনের পরিপ্রেক্ষিতে সেখান থেকে আবার কোশ্চেন্স হতে পারে, সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে পারে, বা সেখান থেকে আরও কি কি কোশ্চেন্স হবার সম্ভাবনা রয়েছে, আমি এটি তোমাদের ইউটিউবে আলোচনা করে দেবো এই চ্যানেলের মাধ্যমে, তোমরা চ্যানেলটা ফলো করে রাখো। কমিউনাল পলিটিক্স, সাম্প্রদায়িকতা, মুসলিম লীগ, জেনেসিস অফ পাকিস্তান, পাকিস্তানের উৎপত্তি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন, ভারতীয় স্বাধীনতা এবং যে পার্টিশন হয়ে গেল, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, চ্যালেঞ্জেস অফ পার্টিশন, ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস, কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। তারপর কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, এখানে এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, এটি তোমরা মনে রাখবে। হৃদয়নাথ কুঞ্চরু, তারপর তোমাদের এখান থেকে কোশ্চেন্স আসে, ঠিক আছে। ডক্টর BR আম্বেদকর, ভারতীয় সংবিধানে খসড়াকে প্রস্তুত করেন, ডক্টর BR আম্বেদকরের কি ভূমিকা, ডক্টর BR আম্বেদকরের তোমরা পার্সোনালিটি পড়বে, তারপর তিনি কি কি সংবাদপত্র লিখেছেন, ঠিক আছে, এটি তোমরা দেখবে। নিউ এডুকেশন পলিসি, ইকোনমিক পলিসিস, ট্রাইবাল ইস্যুস, লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন, যেটি আমি বলতে চেয়েছিলাম, ঠিক আছে। তারপর এই যে
কে অন্ধ্র আলাদা ভাষার ভিত্তিতে 1953 থেকে 56 যে ভাষার ভিত্তিতে আন্দোলন, পৃথক রাজ্যের দাবিতে যে আন্দোলন করে অনশনে তিনি দেহত্যাগ করলেন, তার কথা যে রয়েছে সেটি তোমরা অবশ্যই পড়বে। তবে তোমাদের বলে রাখি যে একটা কোশ্চেন এসেছিল তোমাদের ডিসেম্বরে যে পট্টি শ্রীরামালু দ্য প্রোটাগনিস্ট হু ফার্স্টেস্ট ডিমান্ডিং দ্য ক্রিয়েশন অফ সেপারেট অন্ধ্র ডায়েট অন, তিনি কবে মারা যান। ঠিক আছে, এই কোশ্চেনটার সঠিক উত্তর এখানে দেওয়া ছিল না, অপশনে দেওয়া ছিল না। আই থিঙ্ক তিনি 15ই ডিসেম্বর কি সামথিং টাইমে মারা যান 1952 খ্রিস্টাব্দে, পৃথক রাষ্ট্রের দাবিতে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ভিত্তিতে পৃথক রাজ্যের দাবিতে তিনি ফার্স্ট অর্থাৎ অনশন করেন। তো এই কোশ্চেনটি ড্রপ হয়েছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এরকম স্টেটস রিঅর্গানাইজেশন, যে ভারতীয় সকল স্টেটের যে পুনর্গঠন করা হলো এই সময়ের কথা। ইন্ডিয়ান পলিসি ইনিশিয়েটিভস, পঞ্চশীল থেকে কোশ্চেন আসে, একটা দুটো করে কোশ্চেন আসে। ডাইনামিক্স, যেমন একবার কোশ্চেন এসেছিল যে নন অ্যালাইনমেন্ট থেকে কোশ্চেন এসেছিল একবার। ইন্ডিয়ান পলিটিক্স, ইমার্জেন্সি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি, পঞ্চশীল থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তারপর এদিকে তোমাদের হিস্টোরিক্যাল মেথড, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড হিস্টোরিওগ্রাফি, স্কোপ, ইম্পর্টেন্স, হিস্ট্রি, অবজেক্টিভিটি। এখান থেকে মূলত কি আসে বলো তো, আমি সেটি আলাদাভাবে বলে দেবো, টেনশনের কিছু নেই। এখান থেকে তোমাদের আসে যে ইএইচ কার, তারপর তোমাদের লুসিয়ান ভেব্রে, কার্ল মার্কস, লুইস দুমন্ট, আর্নল্ড টয়েনবি, তার যে বইয়ের নাম, তারপর তাদের যে গুরুত্বপূর্ণ যে বইয়ের নাম, গুরুত্বপূর্ণ যে ডায়লগ, হিস্ট্রি অ্যান্ড আনএন্ডিং ডায়লগ, এই যে এরকম ডায়লগগুলো, কোটেশনগুলো, এগুলোই বেশি আসে। ঠিক আছে, আমি এগুলো বলে দেবো, প্রিভিয়াস ইয়ারের যেগুলো রয়েছে আমার কাছে আমি করিয়ে দেবো, টেনশনের কোনো কারণে। যেমন এবার এসেছিল মার্কে ব্লক, তার বইয়ের নাম দি হিস্টোরিয়ানস ক্রাফট। ইএইচ কার, তিনি লিখেছেন হোয়াট ইজ হিস্ট্রি। এরিক হবসবম, তার বইয়ের নাম প্র্যাকটিস অফ, এগুলো মূলত প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। শেখালি, হিস্ট্রি, থিওরি অ্যান্ড মেথড, এই শেখালি, এই কোশ্চেনটি আমি তো লিখে রেখেছিলাম খাতায়, আমার পুরোনো খাতায় লিখে রেখেছি। ঠিক আছে, শেখালি, কিন্তু এবার ডিসেম্বরে যে শেখালি এসেছে আমি ভুলেই গেছিলাম। তারপর বাড়িতে এসে দেখি এটা কি আনকমন কোশ্চেন, আমি এখানে মনে পড়ছে না। তারপর আমি এখানে খাতায় খুঁজতে একদিন সেদিন পুরোনো খাতাটা পেলাম, দেখি সেখানে একদম স্পষ্ট করে লেখা আছে শেখালি হিস্টোরি মেথড অ্যান্ড হিস্ট্রি থিওরি অ্যান্ড মেথড। আমি দেখি যা, আমি তো এটা দেখেছিলাম, বাট আমার পরীক্ষার হলে গিয়ে মনেই ছিল না, আসলে আমি অনেকদিন দেখিনি তাই। বাট এদিকে মার্ক ব্লক, ইএইচ কার, এগুলো আমি দেখেছিলাম, এগুলো মনে ছিল। ঠিক আছে, তবে রিভাইসও তোমাকে করতে হবে, নলে কিন্তু তুমি ভুলে যাবে, এটি সোজা কথা। একটা সবাই যে সব কিছু মনে রাখতে পারে বা কিছু না, এমন নয়। আসলে তোমাকে নেট জিআরএফ ক্লিয়ার করতে হলে, সেট ক্লিয়ার করতে হলে, বা তুমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তোমাকে সম্যক ধারণা থাকতেই হবে। আর যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তুমি ভাববে যে তুমি নিজেও প্রফেসর। ঠিক আছে, তোমাকে 150টা সমস্যা দেওয়া হবে, তার মধ্যে তুমি 100+ সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এবার যেমন 104, 102 বা 103 কোশ্চেন্স যে ঠিক করেছে জেনারেল ক্যাটেগরি, তার জিআরএফ হয়েছে। আর এসসি ক্যাটেগরিতে যে 92+ কোশ্চেন কারেক্ট করেছে, তার জিআরএফ হয়েছে। মানে কোশ্চেনের লেভেল একদম এবার হাইয়ে চলে গেছে। আর প্রচুর স্টুডেন্ট এই নেট মানে প্রচুর নাম্বার পেয়েছে আর কি। আর কোশ্চেন লেভেল যেমন আর কি প্রতি বছর হয় টাফ একটু, বাট এবার কোশ্চেন কেমন হয়েছে, তুমি যে কোনো বই বারবার প্র্যাকটিস করো, বারবার পড়ো, তাহলেই এসে যাবে। এই যেমন কালীবঙ্গান কোথায় অবস্থিত, ইন্ডাস ভ্যালিতেই। তারপর রাজা রামমোহন রায় কিসের সঙ্গে যুক্ত, আত্মীয় সভা। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ, দেবেন্দ্রনাথ টেগোর আদি ব্রাহ্ম সমাজ, এগুলো। তারপর আহমেদাবাদ কংগ্রেস সেশনে কে সভাপতিত্ব করেন, ক্যালকাটা কংগ্রেসে সভাপতিত্ব কে করেন। তারপরে দিকে বাকিপুর কংগ্রেসে 1912-তে সভাপতিত্ব কে করেন, হয়ে যাবে রঘুনাথ নরসিমহা মুধলকর।
তারপর 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। এইরকম কোশ্চেন আসে। আর একটা এসেছে যে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। হৌজ ই শামসি ইলতুৎমিশ। রাজা মান্য মন্দির এটি নির্মাণ করেন রাজা মান সিং তোমার, এটি আসে। ঠিক আছে। সন্ধি কি, আসন কি, জন কি, তারপর ঋতুসংহার, তারপরে যে তোমাদের কোশ্চেন্সগুলো উপনিষদ থেকে আসে। ঠিক আছে। তারপর দেখো খুব সিম্পল কোশ্চেন, চারটার অ্যাক্ট কটি? আমি তো পড়িয়েছিলাম চারটার অ্যাক্ট চারটি। ঠিক আছে। এগুলো এমন সিম্পল সিম্পল কোশ্চেন আসে, কখনো ডিপলি আসে, বাট এবার কোশ্চেন একদম অতটা কঠিন আসেনি। তোমরা পড়ো ভালো মতন। আর তোমরা কি করবে, তোমরা প্রথমে সিলেবাস দেখে তো পড়বে, তারপর যখন সিলেবাস তোমার পড়া হয়ে গেল, তোমার একবার পড়া হয়ে গেল অল সিলেবাস, অল পড়া হয়ে গেল প্রাচীন মধ্য আধুনিক, তারপর তুমি কি করবে, কোশ্চেন্স কিরকম করে আসছে, কোশ্চেন্স কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন্স আসছে, কোন কোন টপিক থেকে কোশ্চেন্স আসছে, এটি তুমি দেখো। কোশ্চেন্সগুলো দেখো, প্রতিবার 100 করে কোশ্চেন আসে ইতিহাসে। এই কোশ্চেনগুলো খাতায় লিখে নাও বা প্রিন্ট করে নাও। তারপর তুমি দেখো, তুমি এমন অনেকগুলো টপিক পেয়ে যাবে যেই টপিক বারবার আসে, তুমি তোমার মনে একদম গেঁথে যাবে, মাথায় গেঁথে যাবে যে এই টপিকগুলো ডমিনেটেড এরিয়া, এখান থেকে এই কোশ্চেন, ওখান থেকে ওই কোশ্চেন, ওই অধ্যায় থেকে ওই কোশ্চেন, এগুলো আমার ফিঙ্গারপ্রিন্টে মানে তোমার হাতেই মুঠোয় একদম চলে আসবে। আর সেখান থেকে কোশ্চেন যেমন করে আসুক না কেন তুমি অবশ্যই পারবে। ঠিক আছে। তো নেক্সট ভিডিওয়ে আমি নেট এক্সাম কিভাবে কোয়ালিফাই করা যায়, তারপর বুক নেম, তারপর অনেকে বলেছিল প্র্যাকটিস, নেট সেটের প্র্যাকটিস বইয়ের নাম, আমি এগুলো বলে দেবো। ঠিক আছে। তোমরা চ্যানেলটা ফলো করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই।